আরগুলো ইয়াং পেশেন্টের ক্ষেত্রে যদি স্ট্রোক হয় সেক্ষেত্রে আরগুলো ভাস্কুলারিটি কিছু মার্কার থাকে, যেমন এসএলএর কিছু মার্কার থাকে, যেমন পিয়াঙ্কা, সিয়াঙ্কা, এএনএ, অ্যান্টিডিএসডিএন, এরকম কিছু রেয়ার ইনভেস্টিগেশন পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করতে পারে। এবং কমন ইনভেস্টিগেশনের পাশাপাশি যখন কোনো ইয়াং পেশেন্ট আসবে তখন আমাদের কিছু রেয়ার ইনভেস্টিগেশনগুলো করে ফাইন্ড আউট করতে হবে। ম্যাডাম, আপনার কাছে একটু জানতে চাই যে আলোচনার শুরুতে আপনি কিছু রিস্ক ফ্যাক্টরের কথা বলছিলেন, মডিফায়েবল, নন মডিফায়েবল। তো এই রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে চাই তাহলে হচ্ছে আমরা কি কি ফলো আপ প্যাটার্ন আসলে গ্রহণ করতে পারি? সেক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে যে সমস্ত রিস্ক ফ্যাক্টর কমনলি থাকে, যেমন ব্লাড সুগার চেক করতে হবে, তার ক্ষেত্রে ব্লাড প্রেশারটা রেগুলারলি চেক করতে হবে, তার লিপিড প্রোফাইলটা চেক করে দেখতে হবে যে কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণে আছে কিনা, তার কার্ডিয়াক যদি কোনো অসুবিধা থাকে তাহলে সেক্ষেত্রে ইসিজি বা ইকোকার্ডিওগ্রাফি করে দেখতে হবে, বা অনেক সময় দেখা যায় মাথায় ব্লাড ফ্লোটা ঠিক আছে কিনা সেটার জন্য ডপলার আল্ট্রাসোনোগ্রাম করে দেখা যায় যে ব্লাড ফ্লোটা কোনো জায়গায় কোনো স্টেনোসিস আছে কিনা। অথবা এগুলো কমন ইনভেস্টিগেশন। এটা ছাড়া কিছু রেয়ার ইনভেস্টিগেশন আছে, যেমন ব্রেনের ক্ষেত্রে আমরা অলরেডি এমআরআই বলেছি, এমআরএ যেন ব্রেনের অ্যাঞ্জিওগ্রাম অফ দ্য ব্রেন করে আমরা ব্রেনের ব্লাড ভেসেলের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা দেখতে পারি। বা কমন যেগুলো আরগুলো ইয়াং পেশেন্টের ক্ষেত্রে যদি স্ট্রোক হয় সেক্ষেত্রে আরগুলো ভাস্কুলারিটি কিছু মার্কার থাকে, যেমন এসএলএর কিছু মার্কার থাকে, যেমন পিয়াঙ্কা, সিয়াঙ্কা, এএনএ, অ্যান্টিডিএসডিএন, এরকম কিছু রেয়ার ইনভেস্টিগেশন পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করতে পারে। এবং কমন ইনভেস্টিগেশনের পাশাপাশি যখন কোনো ইয়াং পেশেন্ট আসবে তখন আমাদের কিছু রেয়ার ইনভেস্টিগেশনগুলো করে ফাইন্ড আউট করতে হবে। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে যখন একটি স্ট্রোক ডায়াগনোসিস হয়ে গেল, আমরা যখন ইনভেস্টিগেশনগুলো করে ফেললাম, তাহলে আমাদের জেনারেল ম্যানেজমেন্টটা কী হবে ইসকেমিকের ক্ষেত্রে বা হেমোরেজিকের ক্ষেত্রে? পেশেন্ট আসলো 4 ঘন্টার মধ্যে, বা আমাদের হসপিটালের প্রোটোকল হচ্ছে 4.5 ঘন্টার মধ্যে, বিশ্বব্যাপী এটা হয়তো আরেকটু বেশি 6 ঘন্টার মধ্যে। তখন কি চিকিৎসা সেটা আগে তখন হচ্ছে যে থ্রম্বোলাইসিস বলে একটা চিকিৎসা আছে, যার অর্থ হলো যে যে রক্ত নালীটা ব্লক হয়েছে এই ব্লকটা দূর করার জন্য একটা মেডিসিন, ওই ব্লকটাকে, ওইটা তো একটা ক্লট, রক্তের দলা ওখানে আটকে আছে, এবং ওই মেডিসিনটা গিয়ে ওইটাকে লাইসিস বা ভেঙে ফেললো, তরল করে দিল, ফলে কি হলো, ব্লকটা সরে গেল এবং স্ট্রোকের সিমটমও সরে গেল। এটা হলো একেবারে মিরাকলের মতো। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্ট, আমি ওষুধটা আজকে সন্ধ্যায় দিলাম, সকালের এক্সামিনেশনে দেখা গেল যে সে তার সিমটমগুলো শেষ হয়ে গেছে। এরপর পরবর্তী ম্যানেজমেন্টগুলোর মধ্যে থাকে হচ্ছে কেন স্ট্রোকটা হলো সেটা ফাইন্ড আউট করা। এটা আমরা সাধারণত যে বললাম না যে ইসকেমিক স্ট্রোক কেন হয়, ক্লট হয়ে, এখন ক্লটটা কোত্থেকে আসলো, এটা অনেক ক্ষেত্রেই হার্ট থেকে আসে। হার্টের এক ধরনের রিদম যেটাকে আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলি, সে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের মধ্যে আসলে অনেক দ্রুত রক্ত মানে হার্ট চলতে থাকে, অ্যাক্টিভ ফোর্স হয় না, হার্ট ইজ লাইক কুইভারিং টাইপ অফ মুভমেন্ট হয়। সেই ক্ষেত্রে রক্ত চলাচলের গতিটা কমে যায়, তখন ক্লট ফর্মেশন হয়। ওই ক্লটটা রক্তের একটা নির্দিষ্ট চেম্বারে, বিশেষ করে লেফট অ্যাট্রিয়াম নামে একটা চেম্বার আছে, ওইখানে এটা থাকে এবং ওখান থেকে ভেন্ট্রিকল এসে থাকে, ওইখান থেকে পাম্প হয়ে ব্রেনে চলে যায়। তাহলে ওই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে পরে ওইটার একটা নির্দিষ্ট ম্যানেজমেন্ট আছে, আমরা কার্ডিওলজির সাথে টিম আপ করি, সেভাবে ম্যানেজ করি যাতে করে আর কোনো ক্লট তৈরি না হয়, যাতে আর কোনো স্ট্রোক না হয় তার। তো এটা হলো গিয়ে একটা, যদি এখানে কোনো ক্লট থাকে, যদি অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জের থেকে একটা দলাছুটি উপরে হয়, সেটাও আমরা ডিটেক্ট করি, আমরা ক্যারোটিড ডপলার স্টাডি করে বের করি। যদি ওইটা থাকে তাহলে ওইটার জন্য যে ওষুধ দিতে হয় সেটা আমরা দিয়ে থাকি। এগুলো হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্টের অংশ। পেশেন্টের যেই পাটা প্যারালাইজড বা একটু কম নড়ে, সেটার যাতে কোনো ডিভিটি তৈরি না হয়, অর্থাৎ থ্রম্বোসিস তৈরি না হয়, সেজন্য কিছু ম্যানেজমেন্ট করতে হয়। এবং অ্যাক্টিভিটি কন্টিনিউ করে সেই ওই ডে 1 বা ডে 2 থেকে শুরু হয়ে যায় কিন্তু রিহ্যাব, যেটাকে আমরা বলি ফিজিওথেরাপি, যেখানে যেখানে দরকার অকুপেশনাল থেরাপি, যদি স্পিচ অ্যাফেক্টেড হয় তাহলে স্পিচ থেরাপি। অনেক সময় দেখা যায় যে স্পিচের পাশাপাশি সোয়ালোতে প্রবলেম হয়, সে ঢোক গিলতে পারে না, তাহলে তার খাওয়ার একটা ব্যবস্থা করতে হয়। প্রথমত নাকে নল দিয়ে দেখতে হয়, যদি আমরা এক্সপেক্ট করি যে দীর্ঘমেয়াদী
নাকে নল দিতে হবে, তাহলে অন্য পেক টিউবের মাধ্যমে আমরা জি যেখানে একটা টিউব দিয়ে করতে আচ্ছা পারি।